বাঁচে তারা যে খুব সুস্থ মন সুস্থ শরীর নিয়ে বাঁচে তাও তো না। তাহলে একটা মানুষ কতদিন বাঁচবে? ওই রকমই বাঁচে, 81, 82, 83 ওই রকম। রবীন্দ্রনাথ একটা সম্পূর্ণ জীবন পেয়েছেন, এত সম্মান, নোবেল পুরস্কার তো বটেই, সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি তাকে ডক্টরেট দিচ্ছে। কে না দিয়েছে? অক্সফোর্ড থেকে তার শান্তিনিকেতনে এসে দিয়ে যাচ্ছে। কে থাকছে সেখানে? আমেরিকার, ইংল্যান্ডের প্রতিনিধিরা আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্যার মরিস গয়ার অক্সফোর্ডের পক্ষ থেকে, উনি একজন বিচারপতি, রবীন্দ্রনাথের বাড়িতে এসে অক্সফোর্ড সম্মান জানাচ্ছে। এই সৌভাগ্য কতজনের হয়? সমস্ত বড় বড় কাগজে লেখা বেরোয়। মহাত্মা গান্ধী মাঝে মাঝেই আসেন, জওহরলাল নেহেরু, বোঝাই যাচ্ছে যে আগামী দিনে তিনি দেশের কর্ণধার হবেন, তেমন মানুষ পায়ের কাছে বসে থাকে। এইরকম একটা সময়ে রবীন্দ্রনাথ আবার বুঝতে পারছেন যে দেশটা স্বাধীন হবে, কিন্তু কি যে হবে, এই একটা ভয়াবহ দুশ্চিন্তা। আর শরীরটাও বেশ খারাপ হয়ে গেছে। মাঝে মাঝেই বলছেন যে আর না, আর আমাকে শান্তিতে যেতে দাও। কিরকম ভাবে বলছেন যে যখন রব না আমি মর্ত কায়ায়, তখন শরীরে যদি হয় মন। বলছে যে যেখানে চৈত্রের শালবন আছে সেখানে আমাকে স্মরণ করো। তা তো হলো না। তিনি বারবার বলেছিলেন যে এরকম যেন না হয় যে রবীন্দ্রনাথ জি কি যায়, এরকম না হয়। কিন্তু তাই হয়েছিল। রবীন্দ্রনাথ তো বাবাকে অতটা বুঝতে পারতেন না, ছেলে হলেই বোঝা যায় না। এবং পাশে সেভাবে তখন রইলেন না প্রশান্ত চন্দ্র মহলানবিশ, একজন অসাধারণ গুণী মানুষ, বিজ্ঞানী। তিনি ঠিক সেই সময়টা একটু দূরে ছিলেন, বড়নগরেই থাকতেন, কিন্তু একটু দূরত্ব। ঠিক সেই মৃত্যুর সময়টা উনি নেই। রবীন্দ্রনাথের মৃত শরীরকে সুন্দর করে সাজানো হচ্ছে, গরদের ধুতি পরানো হয়েছে, পাঞ্জাবি পরানো হয়েছে, চন্দন পরানো হচ্ছে। বাইরে উৎসুক জনতা, তারা বলছে রবীন্দ্রনাথ শুধু তোমার বাবা নয়, রবীন্দ্রনাথ তো আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ম্যান ম্যানেজমেন্ট করতে পারছেন না। কলকাতার যে কর্পোরেশন, সেখানে বড় বড় মানুষ আছেন, পলিটিশিয়ান বড় বড় আছেন, কিন্তু তারা পারছেন না। গেট বন্ধ করে দেওয়া হয়েছে, লোকেরা ঢুকতে চাইছে, জনতার চাপে গেট ভেঙে গেল। তারপর কি করলো? জনতা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে খাট শুদ্ধ, খুব সংকোচের সাথে বলছে বডি, আমরা বডি বলি না, ম্যাটাডোর বডি তুলে নিয়ে যাওয়া বডি, মানুষ বলছি না, বডি বলছি, বডি নিয়ে চলে গেল। ভিড়ের মাথায় মাথায় রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন। কেউ নখ উপড়ে নিচ্ছে, কেউ দাড়ি উপড়ে নিচ্ছে, সব মেমেন্টো রাখবে। আমাদের যেমন হয় না যে পাড়ায় কোনো বড় সেলিব্রিটি এলে আমরা যে করে হোক তার পাশে দাঁড়িয়ে জাপ করে একটা সেলফি লোককে দেখাতে পারো। ধরো পাশে দাঁড়িয়েছিলাম, উনি তাকাচ্ছেন না আমার দিকে, অন্যদিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, পাশের বন্ধুকে বলছি ছবি তুলে, ছবি তুলে। মেমেন্টো। রবীন্দ্রনাথের চুল দাড়ি লোক উপরে নিয়ে মেমেন্টো তৈরি করলো জনতা। রবীন্দ্রনাথ জি কি চায় বলতে বলতে চলে গেল। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। রবীন্দ্রনাথের পরিবার বুঝতে পারে। আর সারা জীবন আপনাদের প্রত্যেকের জীবনে, এখানে যারা 50-এর উপর যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে জীবনে কোনো না কোনো মৃত্যু আপনাদের এসেছে। কারো বাবা মারা গেছে,
আর ওর মা মারা গেছে। আমি এখানে একজনকে জানি সন্তান হারা পিতা মাতা রয়েছেন, সেটা অনেক বেশি কষ্টের। বাবা মার বয়স হলে মারা যাবে, এটা একটা ব্যাপার। যেমন তেমনি ছোট ভাই সন্তান মারা গেলে সে আরো সাংঘাতিক একটা ব্যাপার। রবীন্দ্রনাথ এরকম লিখেছেন যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি ধারা। এই যে বলছেন জানি হে জানি তাও হয়নি ধারা, তখন যেন কেমন আমার আর্চিকরের ঘটনাটা মনে হচ্ছে। অদ্ভুত ঘটনা। একটা মেয়ে, আজকালকার আমাদের একটা দুটোই বাচ্চা, আমি জানি না তাদের কটা বাচ্চা, মনে হচ্ছে একটাই, এরকমই হয়। ডাক্তার তৈরি করতে গেলে আপনারা জানেন কত পরিশ্রম বাবা আমাকে করতে হয়, যারা পড়েছেন তারা জানেন। সেই ডাক্তার কি করছে? স্বাধীন দেশে সরকারি প্রতিষ্ঠানে সে কাজ করছে। সেই কর্মরত অবস্থায় যেটা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট তো হয়, ট্রেন যাচ্ছে, ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, প্লেনে অ্যাক্সিডেন্ট হয়, বা কোথাও ভূমিকম্প জনিত কারণে, কোথাও বাঁধ ভেঙে, কোথাও সাংঘাতিক মেঘ ভাঙা বৃষ্টি, এই জিনিস একটা। কিন্তু আমি কাজ করছি, করতে করতে সরকারি বুদ্ধি পড়া লোক, যা দরকার ছিল আমাকে সুরক্ষা দেওয়া, আমি সরকারি প্রতিষ্ঠানে চার দেওয়ালের মধ্যে আমার এরকম গ্লানিজনক মৃত্যু হলো। আর কিরকম সেটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা, চাপা দিতে হচ্ছে। একটা স্বাধীন দেশ, সেখানে আমরা দেখছি বড় বড় লোকেরা টাকা ধার নিচ্ছে, ধার নিয়ে বিদেশে চলে যাচ্ছে, শোধ করছে না, সে তথ্য ঠিকমতো সামনে আসছে না। মামলা আমরা বুঝতে পারছি যে এটার এইরকম ফয়সালা হয়, দিনের পর দিন মামলা চলছে, মামলা চলছে। মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এই একটা সাংঘাতিক বড় মৃত্যু, যে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আমরা সভ্যতা করে তুলেছিলাম একটা স্বাধীন দেশ, অশোকের আদর্শকে সামনে নিয়ে অশোক চক্র আমাদের জাতীয় পতাকা, উপরে তার গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ, আমরা কদিন বাদে পতাকা তুলব। কিন্তু আমরা কতটুকু স্বাধীন আজকেই কাগজে করছিলাম। 20 বছরের একটা মেয়ে উড়িষ্যাতে, তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। বয়ফ্রেন্ড তাকে থ্রেট করেছে যে আমাদের যে সমস্ত ইন্টিমেট ছবিগুলো আছে, প্রাইভেট ছবিগুলো আছে, ভিডিওগুলো আছে, আমি সব পাবলিক করে দেবো। মেয়েটির বাবা থানায় জানিয়েছে, পুলিশ উদ্যোগী চেষ্টা করলো। মেয়েটা আতঙ্কে ভয়ে গায়ে আগুন দিয়েছে। আজকের ইংরেজি কাগজের খবর সে মারা গেছে। এই আমার দেশ, এবং এইভাবে মৃত্যুগুলো প্রত্যেক দিন আসছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা মনে পড়ছে। একটা মেয়ে, তার বয়ফ্রেন্ড তার সাথে একটা সিনেমা দেখতে গেছে। তো ফিরছে, একটু সন্ধ্যা হয়েছে, রাত্রি 9:30। দিল্লির মতো শহরে 9:30 কিচ্ছু না। কলকাতাতেও আমি থাকি কলকাতায়, আমি জানি 9:30 কিচ্ছু রাত্রি। সেখানে এরকম একটা বাসেতে, আমরা অনেক সময় ভাবি যে গরিব মানুষ মাত্রই ভালো। আমরা ওখানে দেখতে পাই যারা সব সুতোর মিস্ত্রি, সাধারণ, তারা একটা এরকম প্ল্যান করে ফেললো, তারা ওর ক্ষতি করে দিল। একটা কি সাংঘাতিক রকম ক্ষতি। তোমাকে ধর্ষণ করলাম, এবং ধর্ষণের পর এমন ভাবে আঘাত করবো যে তুমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না, তোমাকে একেবারে শেষ করে দেবো, এইরকম একটা প্ল্যান করে ফেলবে। তার পিছনের গল্পটা আমার জানা আছে। ওই যে মিস্ত্রিগুলি, ওরা ওই দিন সকালের দিকে আরেকজনের থেকে টাকা ছিনতাই করে নিয়েছে। সে রাস্তা দিয়ে দুটো কনস্টেবলকে যেতে দেখে বলে, দেখুন এরা আমার থেকে এরকম টাকা ছিনতাই করে নিয়েছে। পুলিশগুলো তাদেরকে না ধরে বলে, না এই জায়গাটা তো আমাদের নয়, আমরা তো অমুক থানার, আমরা তো এটা করতে পারবো না, তুমি অমুক থানায় যাও। সেখানে যখন গেল তখন তারা বলছে, না লোকগুলো তো আমাদের এখানকার নয়, তুমি অমুক জায়গায় চলে যাও। আপনাদের প্রত্যেকের জীবনে এরকম একটা অভিজ্ঞতা আছে
যে আপনারা যখন স্বাধীন দেশের নাগরিক হয়ে থানায় যান, থানায় কি চমৎকার অভ্যর্থনা আপনারা পেয়ে থাকেন। স্বাধীন দেশের নাগরিককে আমাদের পুলিশ এরকম করে থাকে। হায়দ্রাবাদে কিরকম দিশা নামে তাকে আমরা বলি, আমরা তো সেই সব মেয়েদের নাম বলি না, কাউকে অভয়া বলি, কাউকে নির্ভয়া বলি, কাউকে দিশা বলি। সেই দিশা, সেও একজন খুব শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তো সে বোধ হয় তার স্কিনে কিছু একটা প্রবলেম হচ্ছিল, স্কিনের ডাক্তার দেখাতে গেছে। তো একটা জায়গায় সে তার টু হুইলারটা রেখে গেছে। তখনই তাকে দেখেছি যারা ক্ষতি করতে চায়। তারপরে সে ডাক্তার দেখিয়ে ফিরে এসে যখন তাকে গাড়িটাতে উঠবে, তখন তাকে আক্রমণ করে। মানে মেয়ে ফিরছে না সময় মতো, বাবা উদ্বিগ্ন, বাবা আপনাদের প্রত্যেকের মধ্যেই সেরকম বাবা আছে, উদ্বিগ্ন বাবা পুলিশের কাছে গেছে। পুলিশ বলছে দেখুন গে ইয়াং মেয়ে কোথায় পার্টি ফার্টি করতে গেছে, কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। বাবা বলছে না না আমার মেয়ে সেরকম না, খুব সিরিয়াস মেয়ে, কোথাও গেলেও আমাকে জানাতো না। দেখুন কোথায় গেছে এখন, ঠিক আছে অপেক্ষা করুন। সময় মতো যদি ইন্টারভেন হতো তাহলে হয়তো মেয়েটাকে ফিরে পাওয়া যেত। তাকেও সেরকম ক্ষতিগ্রস্ত করে উড়িয়ে মেরে দিয়েছে। এই যে একটা মানে এমন ভাবে একটা ক্ষতি করব, তারপর তাকে শেষ করে দেবো, এই একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে। আমি পর পর ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের সমাজে এগুলো ঘটছে। রবীন্দ্রনাথ এরকম দেখেছেন, সঞ্চয়িতা করলে দেখতে পাই এইরকম ঘটেছে। এটা রবীন্দ্রনাথ দেখেছেন কিরকম? রবীন্দ্রনাথ বলছেন যে একটা কলু বুড়ি, অন্ধ কলু বুড়ি, তার একটা সমস্ত নাতনি আছে, তা যৌবন তার দলে গেছে, তাকে ক্ষতি করে দিয়েছে। এবং রবীন্দ্রনাথ সেই শেষ জীবনের কবিতা সঞ্চয়িতায় দেখুন আছে, বলছে যে উপায় নাই রে, নাই প্রতিকার, এরকম ভাবে বলছেন। যিনি ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ, সারা জীবন শুভবোধে, আমাদের প্রফুল্লবাবু বলছিলেন যে তার সমস্ত কবিতায় শুভবোধ। আমি এইটুকু তাকে বলতে চাইছি, এই কবিতাটা দেখুন, অন্ধ কলুগুলির কান্না শুনি। কবিতাটার নাম হচ্ছে ঢাকিরা ঢাক বাজায় খালে গেলে। ঠিক এই গল্পগুলো আমার দিল্লির নির্ভয়ার গল্প, আমার হায়দ্রাবাদের দিশার গল্প, আমার আর্যিকরের অভয়ার গল্প, রবীন্দ্রনাথ কিন্তু ওইখানে লিখে আছে। আরেকটা মৃত্যুর কথা মনে পড়ছে, গোরা উপন্যাসে একটা ছুতরের বাড়ির ছেলে, পায়ের ওপর ইয়াং ছেলে, 17-18 বছর বয়স, সে খুব ভালো খেলাধুলো করে, শক্ত সমর্থ তেজি জোয়ান ছিল, পায়েতে বাটালি পড়ে গেছে। আপনারা জানেন লোহায় কাটলে অনুষ্টঙ্কার আসে, এবং আপনারা সবাই জানেন যে সেখানে আমরা এটিএস ইঞ্জেকশন নিই, কিন্তু ডাক্তারের কাছে যাবে না, কুসংস্কারাচ্ছন্ন। মা ওঝা ডেকে আনলো, সারা রাত ওঝা তাকে ঝাঁটা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। রবীন্দ্রনাথ ওরা উপন্যাসে লিখছে একটা কুসংস্কারাচ্ছন্ন দেশ, রবীন্দ্রনাথ এই ছবি আঁকছেন। আর একটা কিরকম আঁকছেন ছবি, আর একটা লোক, গরিব লোক, লোকের বাড়ি কাজ করে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে, সেরকম একটা লোক। সে তার প্রভুকে বাঁচিয়ে তুলল, তারা সেই চিকিৎসা সেরকম সেবা যত্ন সম্ভব না প্রভুর পক্ষে। সে তো অভ্যস্ত না, আমি প্রভু, ও দাস, ও আমার সেবা করবে, আমি ওর সেবা করতে যাবো কেন, করুন। সেই মানুষটাকে মরতে দেখলাম, সে সারা জীবন কিছু পেল না। কিরকম তার কর্মক্ষেত্রে, কিরকম আমি তার টিকি ধরি, গরিব মানুষ ও টিকি রাখে, তো তাকে বুঝিয়ে বলা যায় তার যদি কোনো ভুল থাকে, তার টিকি ধরে টেনে আনা হচ্ছে। জানি ছোটবেলা থেকে সে আছে সমবয়সী, কিন্তু মানুষের হাতে মানুষের কতখানি অসম্মান আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, রেলে আপনি যাবেন টাইমে কিছুতেই আসবে না। এই কাল পরশু এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে 4.5 ঘন্টা লেট করেছে তার ট্রেন। একজন ভদ্রমহিলা আসছিলেন,
তার একটা নির্দিষ্ট সময় ঢোকার কথা, তিনি ঢুকতে পারলেন না, ছোট বাচ্চাকে নিয়ে আসছিলেন, অসুবিধায় পড়ে গেলেন। সমস্ত জায়গায় আমার দেশে একটা অশান্তি। সেদিন একজন ভদ্রমহিলা, মাঝবয়সী ভদ্রমহিলা, স্কুলে শিক্ষকতা করেন, আদিবাসী কিন্তু খুব উচ্চশিক্ষিত, স্কুলে তিনি পড়ান। তিনি বলছেন যে এরকম আমার ব্যাংকে অ্যাকাউন্টে 500 টাকা ঢুকলো, খানিক বাদে বেরিয়ে গেল, আমাকে ব্যাংক থেকে জানালো যে তোমার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়েছে, তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। তো স্যালারি অ্যাকাউন্ট, ওটার উপর তাকে নির্ভর করতে হয়। স্বামী খানিকটা দূরে থাকেন অথবা স্বামীর সাথে দূরত্ব তৈরি হয়েছে, আমি আর সেই ডিটেলে যাইনি। তখন তারপর কি করলেন, ব্যাংকে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতে তারা বললো এই সব কাণ্ড হয়েছে, তাই তোমার অ্যাকাউন্ট ফ্রিজ। আমার তো কোনো দোষ নেই। না, তুমি তাহলে ভগবানপুর থানাতে সব হয়েছে, তুমি তাহলে ওখানে পুলিশের কাছে যাও। সেখানে সে পুলিশের কাছে গেল, যাওয়ার পর পুলিশ তাকে বললো ঠিক আছে, এইসব আমরা সামলে দেবো, আপনি আমাদের 21,500 টাকা দিন। তিনি বললেন কেন, আমি দেবো কেন? বলি না, এটা তো লাগবে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি পরে চিন্তা ভাবনা করবো। এবার পুলিশ থেকে রোজ রোজ ফোন করছে, কবে টাকাটা দিচ্ছেন, কবে টাকাটা দিচ্ছেন। তিনি আমার কাছে ছুটে এলেন এসডিওর কাছে। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন, দরখাস্ত লিখে নিয়েছেন, শিক্ষিত মানুষ, গুছিয়ে দরখাস্ত লিখে সাপোর্টিং পেপারগুলো দিয়ে আমি তাকে রসিদ করিয়ে দিলাম। কিন্তু আমি দেখেছি অনেক সরকারি অফিসে একটা সই করে দিল, তলায় ঠিক মতো রসিদটা সিলটা অফিসে দেয় না। সাধারণ মানুষ প্রত্যেক দিন আমাদের দেশে কষ্ট পাচ্ছে, এবং সকল নাগরিকের, বিদেশের লোক আজকে আর নেই। আমরাই আমাদের দেশকে একটা অদ্ভুত জায়গায় ঠেলে দিয়েছি। রবীন্দ্রনাথ কি একটু জানতেন? তিনি কি এরকম একটা ভাবতেন যে এরকম একটা হবে? স্বাধীনতা আন্দোলনের লোকজনকে তিনি দেখাচ্ছেন, সন্দীপ, সন্দীপ নামে লোকটা কেমন লোক, ভেতরে ভেতরে তিনি দেখাচ্ছেন। আর একটা কিরকম দেখাচ্ছেন, ওই মেয়েটির কথা আমি বলতে পারি না কিছুতেই, নন্দিনী, রক্ত করবি নাটকের নন্দিনী। এই 1925 সালটা তার 100 বছর, 100 বছর আগে 1925 সালে নাটকটা বেরিয়েছিল বাংলায়। তার আগে 1924 ইংরেজিতে, প্রথমে ইংরেজিতে বেরিয়েছিল, পরে বাংলায় বেরিয়েছিল। সেইখানে কেমন দেখাচ্ছে, আপনাদের এখানে গানগুলো শুনছিলাম, গানগুলো শুনতে শুনতে গানের সাথে সাথে মিলে যাচ্ছিল বিষয়গুলো, যে একটা মেয়ে তাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। সে সব নিজের জীবন পণ করে সে কিন্তু লড়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার সাথে। এবং তার যে প্রিয় মানুষটা রঞ্জন, যে তাকে ভালোবাসে, ভালোবাসে মানে ভীষণ ভাবে ভালোবাসে, সেই মানুষটাকে দলে পিষে শেষ করে দিচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশে আমি জেলগুলোয় গিয়ে দেখছি যে অনেকেই বিনা বিচারে, মানে বিচার হয়ে ওঠেনি, দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় ঘুরছে ঘুরছে ঘুরছে। কোর্টে গিয়ে দেখবে যে কত মানুষ বিচার পায় না। এইরকম একটা অদ্ভুত দেশ। তো সেখানে ওই রকম একটা মেয়ে সেই সমাজটাকে বদলাতে চাইছে। সেখানে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন ধর্ম, মিলিটারি আর মদ, মদের আক্রমণ একটা সাংঘাতিক হয়ে দাঁড়ানো। আমি প্রশাসনের মধ্যে থেকে দেখতে পাচ্ছি কিভাবে মদ আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। গল্প করে বলা হচ্ছে আফগানি থেকে আমাদের এত টাকা এসেছে, এত টাকা কি দরকার সংসারগুলোকে নষ্ট করে? আমি মদের থেকে এত টাকা নিয়ে আমার দেশটা কোন উন্নতির জায়গায় যাচ্ছে? রবীন্দ্রনাথ আমাদের এভাবে ভাবাচ্ছেন রক্তকরণী নাটকের মধ্যে দিয়ে। আর ওই বাচ্চা ছেলেটার কথা মনে পড়ে, ছোট বাচ্চা অমল। আমরা সবাই ছোটবেলায় অমল ও দইওয়ালা একটা অংশ পড়েছি, ওটাই মনে রেখেছি। কিন্তু তার সাথে যে কতগুলো চরিত্র, কিরকম চরিত্র। একজন কবিরাজ আছেন, তিনি তাকে বলছেন ওকে আটকে রাখো, ওকে বাইরে যেতে দেব না। একজন ঠাকুরদা আছেন, কিন্তু মোড়লকে আমাদের সবসময় চোখে পড়ে না। মোড়ল সে বলছি মাধব দত্তের বাড়িতে থাকে, তো পিসিমশাই বলে আসলে ওর মাধব দত্তের স্ত্রী গ্রাম সম্পর্কে পিসিমা। বলছে রসু দেখছি বড় পয়সা হয়েছে, অদ্ভুত ভাবে কথা বলছে। এবং অমল সেই ছোট্ট ছেলেটা, সে মোড়লের সেই কথাবার্তার যে ভাষা সন্ত্রাস, আমরা এই ভাষা সন্ত্রাস কথাটা আমরা দেখেছি। বীরভূমে একজন রাজনৈতিক নেতা আছেন, তিনি
পুলিশ অফিসারকে কিভাবে বলেছেন, তার মা বোনকে নিয়ে কিভাবে বলেছেন, আমরা সবাই খেয়াল করেছি, এবং ঠিকমতো শাস্তিও হয়নি। তো সেই মরণের মধ্যে সে ধরনের কথাবার্তা, দাঁড়াও দেখছি পয়সা করেছে না, ওইখানে ধরিয়ে দিচ্ছেন ওই বাচ্চা ছেলে।